নারীর প্রতি সহিংসতার খবর উদ্বেগজনক, এগুলো নতুন বাংলাদেশ গড়ার অন্তরায় বললেন প্রধান উপদেষ্টা। তুলে দিলেন অদম্য নারী পুরস্কার। দেশে নারী হেনস্থার ঘটনায় মদত থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর, বললেন রিজভী। জঙ্গিবাদের মাথাচাড়া ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় মোবাইল সিমের অবাধ ব্যবহার, চোরাচালান সহ বাড়ছে নানা অপরাধ। দেশীয় নেটওয়ার্ক না থাকায় কারণ, দাবি ব্যবহারকারীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নারীর প্রতি সহিংসতার খবর উদ্বেগজনক উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এগুলো নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। গ্রাম থেকে শহর, ভূপৃষ্ঠ থেকে মহাকাশ, সর্বত্রই স্বমহিমায় অবদান রাখছেন নারী। মানুষ হিসেবেও নারীর জয় জয়কার এখন দিকে দিকে। এরপরও অবদমনের যে চর্চা জারি যুগে যুগে, সেই দৃষ্টিভঙ্গি বদলেছে এমনটা বলার সুযোগ নেই। এতে সর্বত্র নারীর ক্ষমতায়নে এখনও সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। একসময় ঘরের কোণে থাকতে বাধ্য হওয়া নারী সব ধরনের কাজের পাশাপাশি মাঠের কাজও করেছেন বহু বছর হলো। ফসলের ক্ষেত থেকে শুরু করে কর্পোরেট অফিস, ঘর থেকে শুরু করে রাজনীতির ময়দান, সব জায়গায় নারীর দৃপ্ত পদক্ষেপ। মা যেভাবে তার সন্তানকে এগিয়ে নেন জীবনের পথে, তেমনি নারী নিজেকে তো বটেই, টেনে তোলেন গোটা পরিবার ও সমাজকেই। জুলাই গণঅভ্যুত্থানের কথাই ধরা যাক। সেই উত্তাল মুহূর্তে রাজপথ কাঁপানো গণমানুষের মিছিলে সামনের সারিতে ছিলেন নারীরাও। অন্যায়ের বিরুদ্ধে শেকল ভাঙার লড়াইয়ে অবদান ছিল নারীদেরও। ওই দিন আমার ঠিক সেম, যখন আমি এই জিনিসটার সম্মুখীন হলাম, আমার মনের মধ্যে একদম কাজ করছিল যে করেই হোক এই গ্রেফতার আমাকে আটকাতে হবে, কারণ এই গ্রেফতার সম্পূর্ণ অবৈধ ছিল। আমি ভাবছি আমি করে ফেলছি, এখন কি হবে তখন আমার ওই মুহূর্তে ছিল না যে এর পরবর্তী কি হতে পারে, আমার সাথে কি হতে পারে। যদিও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হবার পর বর্তমানে কজন নারীকে দেখেছি আমরা, তারা কি হারিয়ে গেছেন? আন্দোলন আর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। গণঅভ্যুত্থানের পরবর্তী অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেখানে হলো যে আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম বিঘ্ন ঘটে গেছে। অনেকগুলো পুরুষ নেতৃত্বের মুখোমুখি তাদেরকে চ্যালেঞ্জ করা, এই জিনিসটা আসলে অনেক নারী এখনো ভাবতে পারে না। অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যেটা আশা করেছিলাম যে দেশের পুনর্গঠন বলেন, রাজনৈতিক যে পরিমণ্ডল বলেন, এখানে বিপুল পরিমাণে নারীর অংশগ্রহণ ঘটবে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করতে হয় যে সেটা আসলে আমাদের অধরা থেকে গেছে। রাজনৈতিক পরিমণ্ডলটাকে ফ্রেন্ডলি করতে হবে, সকলের জন্য অংশগ্রহণমূলক করতে হবে, সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। তাতে করে হচ্ছে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মেয়েরা রাস্তায় নেমেছিল তাদের সেই আশা আকাঙ্ক্ষা তারা তুলে ধরতে পারবে। যোগ্যতা আর দক্ষতায় কোনো দিকেই
পিছিয়ে নেই নারী। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পেছনে রাখার যে সুপ্ত বাসনা সেটি ভাঙবে কবে? তারপরও ইতিহাস বলে লড়াই কখনো বৃথা যায় না। নারীরা বলছেন, নতুন প্রজন্মের বাংলার নারীরা বাধা জয় করেই এগিয়ে যাচ্ছেন, যার মধ্যে দিয়ে রচিত হবে বাংলার নারীর নতুন ইতিহাস। কারণ তারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনেরই উত্তরসূরি। সময়ের সাথে আন্দোলনের রূপ বদলায়, কিন্তু সংগ্রাম থেমে থাকে না। নতুন বাস্তবতায় লড়াই এখনও চলছে। তবে ইতিহাস বলে নারী কখনো পিছু হটে না। নতুন পথ চলায় নারীরা সামনে থাকবে, নতুন নেতৃত্বে, নতুন সম্ভাবনায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নারী দিবস উপলক্ষে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। হিজবুত তাহরিরের প্রকাশ্যে মিছিলের ঘটনায় উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ রিকশা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক পরা ঠিক হয়নি। আমরা শুনছি এখন ওড়না কাণ্ড, পোশাক কাণ্ড। একটা তো মব কালচার, আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। এইখানে কোনো উগ্র গোষ্ঠী নারীদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে যাতে না পারে সেই প্রচেষ্টাও আমরা থাকি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে 12 সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ সকাল 10টা থেকে 2 দফা দাবিতে কর্মবিরতি শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এর আধ ঘন্টার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। আশ্বাস দেন, আগামী 12 সপ্তাহের মধ্যেই বাস্তবায়িত হতে যাচ্ছে চিকিৎসকদের দাবি। বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে 8, 9 ও 10 মার্চ প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালনের কথা ঘোষণা আসে গেল 25 ফেব্রুয়ারি। 20-25টা সাবজেক্ট করলে 200 সাবজেক্ট করতে অন্তত 10 থেকে 15 কার্যদিবস লাগবে। আমরা বলছি ঈদের আগে পরে মিলিয়ে সেই কার্যদিবসগুলোর যে সেই কথাটা আমরা বলছি যে এটা হচ্ছে প্রথম পর্যায়ে। আমি কেন 12 সপ্তাহ নিলাম, যে এই ক্ষেত্রে দুটো মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে। দ্বিতীয় তালিকা জনপ্রশাসন বিবেচনা করবে, আবার অর্থ আবার আসবে। তৃতীয় তালিকা জনপ্রশাসন বিবেচনা করবে, আবার অর্থ আবার আসবে। আমি সবগুলোকে বিবেচনায় রেখে কথাটা বলছি এবং আমরা আপনাদেরকে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি উল্লেখ করেছি যে আমরা সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে কাজটা করছি। সময় সংবাদে আরো থাকছে, জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে মিয়ানমারে ফেরার স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। গুরুত্ব পাবে প্রত্যাবাসন ইস্যু, বললেন কমিশন। খাদ্য সহায়তা ইস্যুতে জটিলতা কাটার বাংলাদেশি নাগরিক, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বাসিন্দা, অথচ ব্যবহার করেন ভারতীয় মোবাইল কোম্পানির সিম কার্ড। দেশীয় মোবাইল কোম্পানির নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে এসব সিম। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে চোরাচালান সহ নানা অপরাধ। সচেতন মহল বলছে, দুই দেশের অপরাধী চক্র এই সিমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজিবি ও জেলা প্রশাসনের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলের বাজারগুলোতে স্মার্টফোন নিয়ে প্রতিদিন তরুণদের আড্ডা বেশ জমজমাট। তবে তাদের মোবাইলে নেই দেশীয় ফোন কোম্পানির কোনো সিম কার্ড। ব্যবহার করছেন ভারতীয় এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টেলিনর সহ দেশটির বিভিন্ন কোম্পানির ইন্টারনেট। ভারতীয় সিমের অবাধ ব্যবহারে হাওড়া ও বিজয়নগরের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুদেশের চোরাকারবারি ও পাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে। এতে সীমান্ত অঞ্চলে বাড়ছে অপরাধ প্রবণতা। অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে আমরা বিদেশি সিম চালাইতে হয়, ইন্ডিয়ান সিম। বাংলাদেশি সিম পাইতাম, নেট ক্লিয়ার পাইতাম, তাহলে ভারতের সিম আমরা ব্যবহার করতে হয় না। তবে সচেতন নাগরিকরা বিষয়টিকে রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। যদি কোনো অপরাধ সংঘটিত হয় তখন
আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওইসব অপরাধীকে ট্রেস করতে পারে না, যেহেতু বাংলাদেশের কোনো নেটওয়ার্ক ওইখানে সক্রিয় নয়। বিজিবি ও জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে দেশীয় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হবে। বিভিন্ন নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা বলেছি যে এদিককার নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য, যেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ইনসিডেন্ট না হয় ভবিষ্যতে। আমরা বিটিএসের সাথে কথা বলে, কনসার্ন যে মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলে একটা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবো আর কি। স্থানীয়দের তথ্যমতে সীমান্তবর্তী কসবা আখাউড়া ও বিজয়নগরে ৭৩ কিলোমিটার অংশে অর্ধলক্ষাধিক ভারতীয় মোবাইল সিম ব্যবহার হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আশায় বুক বেঁধেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার সফরে এবার প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করবেন। একই সঙ্গে খাদ্য সহায়তা কমিয়ে আনার বিষয়টিও সুরাহা হবে বলে প্রত্যাশা রোহিঙ্গাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাল ২০১৭ মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে সেই বছরের ২৫শে আগস্টের পর থেকে ৮,৫০,০০০-এর বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। সাল ২০১৮ নির্যাতিত এসব রোহিঙ্গাকে দেখতে সেই বছরের ২ জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সাল ২০২৫ বাংলাদেশে আশ্রয় নেয়া একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। এরই মধ্যে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে তৈরি হচ্ছে নানামুখী সংকট। চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় তিনি কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। কমিউনিটি নেতাদের সঙ্গেও আলাপ করার কথা রয়েছে তার। আর দিল মাইক মন মাইক সদিন কথা কইবার জন্য ইয়ানোর মাঝে আর বেশা বেশি খুশি যে আর দেশে তারা ফিরে যাবে হইলে স্যার আর 2017 যে মানুষ শুনছি কোনো তো আছে সসম্মত আছে মানুষ। অ্যান্টনি গুটারেস যদি আর কাছে আইয়ে আর এবারে একাঙ্গতা কইম দে বাংলাদেশ আর দেশ ন একেমত আর লম্বা জিন্দি করতে না চায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে জাতিসংঘের মহাসচিবের সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। নিশ্চয়ই এই বিষয়গুলি বাংলাদেশ সরকারের পক্ষে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এই বিষয়গুলি তুলে আনবে এবং আশা করা যায় উনি হয়তো বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন এই বিষয়ে। নতুন ও পুরনো মিলে বাংলাদেশে অবস্থান করছেন ১৩ লাখের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এখনও চড়া লেবু, শসা, বেগুন সহ অন্য সবজির দাম। স্বস্তি নেই চালের বাজারেও। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে আমদানিকৃত সব ধরনের ফল। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, বাজার পরিস্থিতি আসলে রমজান কেন্দ্রিক। গতকালকে যেমন শুক্রবার ছিল ক্রেতাদের আনাগোনা বেশি ছিল, আজকেও শনিবার ছুটির দিন। বাজারে কিন্তু ক্রেতাদের আনাগোনা অনেকখানি বেড়েছে। আমরা সকাল থেকে যেটা দেখতে পেরেছি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে। তবে এখানকার পরিস্থিতি, আমি যদি একটু সবজি বা চাল বা বিভিন্ন ধরনের ফল সব কিছু মিলেই কেমন যেন মনে হচ্ছে যে এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি, বিশেষ করে তারা যেটা বলছেন যে চাহিদা অনুযায়ী যোগান বেশি থাকলেও বিভিন্ন পণ্যের দাম কিন্তু অতিরিক্ত। নতুন করে আমরা দেখতে পেয়েছি যে মিনিকেট চালের দাম, যেটি কিছুক্ষণ আগেই একজন ব্যবসায়ী আমাদেরকে জানালো যে 3 টাকা বাড়ানোর একটা খবর আমরা শুনতে পেয়েছি মিনিকেট চালের কেজিতে, যেটি গত সপ্তাহেও ছিল প্রায় 82 টাকা পর্যন্ত, 81-82 টাকা। সেটি কিন্তু আজকে কিছুক্ষণ আগেই পাইকার থেকে শুরু করে আড়তদাররা তারা নাকি 3 টাকার প্রতি কেজিতে বাড়ানোর একটা ঘোষণা দিয়েছে, এরকম আমরা একটা কথা শুনতে পেয়েছি। এর পাশাপাশি আমরা যদি একটু চাল থেকে অন্যান্য দিকে একটু যাই, যেমন যদি একটু সবজির কথাও যদি আমি একটু বলি, সবজির পরিস্থিতি কিন্তু আমরা একেবারেই ভিন্ন দেখেছি। কেননা বেগুনের কেজি এখনও পর্যন্ত সেঞ্চুরির তালিকায় আছে, এর সাথে শসাও কিনতে গেলে ক্রেতাকে গুনতে হচ্ছে 80 টাকা। সবচেয়ে বেশি যে নতুন একটি সবজি বাজারে উঠেছে ঢেঁড়স, সেটি কিন্তু রাজধানীর এই বাজারে, কৃষি মার্কেটের এই বাজারে আমরা দেখতে পেয়েছি প্রায়
80 থেকে 200 টাকা পর্যন্ত। আমি আবারও বলছি, এই সবজির দাম নতুন বাজারে ওঠার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি 180 থেকে 200 টাকা পর্যন্ত। এর পাশাপাশি লেবুর হালি কিন্তু এখনও সেঞ্চুরির তালিকায় আছে। শুধুমাত্র সবজিতে না, আমরা একটু বিভিন্ন ধরনের আমদানিকৃত ফলের কথা বলি, সেটিও কিন্তু ক্রেতার নাগালের বাইরে। কেননা আমরা দেখতে পাচ্ছি আপেল, এরপরে কমলা, এর পাশাপাশি হচ্ছে যে নাশপাতি থেকে শুরু করে অন্যান্য ফল, যেটি কিন্তু কিনতে গেলে ক্রেতাকে এখন গুনতে হচ্ছে প্রায় 300 টাকার বেশি কমে। শুধুমাত্র তাই নয়, দেশি তরমুজের যখন চাহিদা বাড়ে তখনও কিন্তু একটা সিন্ডিকেট করে থাকে, যেটির দাম এখনও পর্যন্ত কেজি 50 টাকা ঠেকেছে। এর চেয়ে বেশিও কোথাও কোথাও বিক্রি হচ্ছে, এরকম খবর আমাদের কাছে আছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার পরিস্থিতির সর্বশেষ। ভোক্তাদের পাশে দাঁড়াতে রমজান জুড়ে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি নিত্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এই কার্যক্রম চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ অন্যান্য ভোগ্যপণ্য নির্বিঘ্নে কিনতে পারছেন ভোক্তারা। সন্তুষ্টি প্রকাশ করে বলেন, অন্যান্য প্রতিষ্ঠানকেও এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত। এদিকে সিটি গ্রুপ বলছে, ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে এসে যেন কেউ খালি হাতে ফিরে না যান, সেই দিকে নজর রাখা হচ্ছে। এবার বাণিজ্যের সংবাদ। রাঙামাটির ফলের হাট সমতা ঘাট। ভাসুমানি হাটে বিক্রি হয় পাহাড়ে উৎপাদিত সব ধরনের ফল। তবে রমজান ঘিরে ফলের দাম বাড়তি, এতে বাগানীরা খুশি হলেও নাখোশ ব্যবসায়ীরা। পাহাড়ি গ্রাম থেকে ভোরে একের পর এক যন্ত্রচালিত নৌকা এসে ভিড়ে রাঙামাটির সমতা ঘাটে। এসব নৌকা বোঝাই করে আনা হয়েছে আনারস, বেল, কলা, তরমুজ সহ নানা ফল। পছন্দের ফল কিনতে এক নৌকা থেকে অন্য নৌকায় ছুটেন ব্যবসায়ীরা। আকার ও রঙের উপর নির্ভর করে হাঁকা হয় দাম। বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে প্রতি পিস আনারস 5 থেকে 25, বেল 15 থেকে 30, তরমুজ 150 থেকে 250 এবং কলার ছড়া 200 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, রমজানকে ঘিরে বাড়ানো হয়েছে দাম। তবে বাগানীদের দাবি, বর্তমান দরের থেকে কমে বিক্রি করলে তাদের লাভ হয় না। ব্যবসায়ীরা তো আমাকে মূল্য 12 টাকা 15 টাকায় ভাবতো, আমার তো লস হয়ে যাবে। রোজার আগে আসেন 15 টাকা, যে মাল আসেন 15 টাকা, মাল কিনতে আসি 25 টাকা 26 টাকা। তরমুজের বাজার তো অনেক গরম, এখন এই দামে কিনে নিয়ে আমরা বিক্রি করতে পারতেছি না। পাহাড়ে উৎপাদিত ফল কেমিক্যাল মুক্ত, এই কারণে দিন দিন এই হাট প্রসারিত হচ্ছে। পাহাড় থেকে যে আদিবাসীরা পণ্য নিয়ে আসে, এরা এখানে এসে শান্তিতে ওনাদের পণ্যগুলো বিক্রি করতে পারে। ব্যবসায়ী সমিতির তথ্য মতে, প্রতি সপ্তাহের বুধ ও শনিবার বসে সমতা ঘাটের হাট। প্রতি হাটে প্রায় 4 কোটি টাকার ফল বিক্রি হয়। সময় সংবাদ, রাঙামাটি। অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুবাইয়ের সংবাদ সম্মেলনে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউইদের কোচ গ্যারি স্টিড। এদিকে দলের তারকা বোলার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। বরুণ চক্রবর্তীর স্পিন সামলাতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। একটা টুর্নামেন্টের 2 ফাইনালিস্টের জন্য 2 রকম ব্যবস্থা। একদল শুরু থেকে ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, দুবাইয়ের লাক্সারি উপভোগ করছে 16 আনা। কোনো ক্লান্তি নেই, একেবারে ফ্রেশ মাইন্ড আইসিসির সুবিধাভোগী ইন্ডিয়া দলের। অন্যদিকে নিউজিল্যান্ড টিমের প্রাণ ওষ্ঠাগত। ফাইনালের আগে অন্তত 48 ঘন্টা এক জায়গায় থিতু হতে পারছে, এটাকেই তারা ভাবছে সৌভাগ্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ট্রাভেল করতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ তারা খেলেছে করাচিতে, দ্বিতীয়টা রাওয়ালপিন্ডিতে, তৃতীয়টা দুবাইয়ে। আবার সেমিফাইনালের ম্যাচ খেলতে হয়েছে লাহোরে গিয়ে, ফাইনাল আবার খেলতে হবে দুবাইয়ে। ক্রিকেটাররা ঘুরে ঘুরে ক্লান্ত, আর কোচ যেন নিরুপায়। এটা আমাদের হাতে নেই। ভারত সব ম্যাচ এখানে খেলছে। আমাদের জন্য যেটা ভালো হয়েছে যে অন্তত একটা ম্যাচ তাদের বিপক্ষে এখানে খেলা হয়েছে। মাঠে সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা আমিরাতে ভারতের বিপক্ষে খেলেছে নিউজিল্যান্ড, যে ম্যাচে বরণ করতে হয় 44 রানের হার। 5 উইকেট নিয়ে কিউবি ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন বরুণ চক্রবর্তী।
প্রার্থী। ফাইনালের আগে তাই এই মিস্ট্রি স্পিনারকে নিয়ে বাড়তি চিন্তা কোচের। আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে 5 উইকেট নিয়েছে সে। ফাইনালে অবশ্যই তাকে খেলানো হবে। সে দুর্দান্ত বোলার, আমাদের জন্য বড় হুমকি। বরুণ কোহলিদের নিয়ে প্ল্যান সাজাতে ঘুম হারাম গ্যারি স্টিডের। দুর্ভাবনা আছে নিজ দলের একাদশ নিয়েও। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন ম্যাট হেনরি। দলের শীর্ষ পেসারের ফাইনালে খেলা নিয়ে কিছুটা হলেও রয়েছে অনিশ্চয়তা। আমি ইতিবাচকভাবে ভাবছি। কিছু স্ক্যান করানো হয়েছে, যে কোনো মূল্যে ফাইনালের দলে তাকে চাই। গ্রুপ স্টেজে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটায় 5 উইকেট নিয়েছিলেন হেনরি। তাই এই পেসার ফিট না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে ব্ল্যাক ক্যাপদের। হেনরির বিকল্প হিসেবে বিবেচনায় আছেন জেকব ডাফি। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।